পরিবার আর ক্যারিয়ারের চাপে প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময়টা আমার খুব একটা হয়ে ওঠেনি। কিন্তু আজ সকাল থেকেই বাসায় একটা শ্বাস রব। কারণটা অবশ্য আমি জানি। বড় ভাবি ছোট বোন তানিয়া আমাদের বাসায় থেকে পড়াশোনা করতে আসছে। সে আমাদের শহরের নামকরা ভার্সিটিতে চান্স পেয়েছে, যা আমাদের বাসা থেকে বেশ কাছে। আমি সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিলাম, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি মনে মনে ভাবছি, উফ, শেষমেশ এসে গেল আপদটা। ছোটবেলায় যে পরিমাণ দুষ্টু ছিল, না জানি এখন কেমন হয়েছে। তানভীর, দরজাটা একটু খোল না ভাই। তানিয়া মনে হয় চলে এসেছে। আমি চুলায় তরকারি বসিয়েছি। আমি উঠে গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে আছে সালোয়ার কামিজ পরা এক সুন্দরী তরুণী, কাঁধে একটা ব্যাগ, হাতে ট্রলি। ছোটবেলার সেই চশমা পরা রোগা তানিয়া আর নেই। ও যেন অনেকটা বদলে গেছে। কি তানভীর ভাই, চিনতে পারছেন না নাকি? নাকি ভাবছিলেন কোনো সুন্দরী রাজকন্যা ভুল করে আপনার দরজায় চলে এসেছে? আরে না, ওসব কিছু না। তোর কথা বলছিল ভাবি। ভেতরে আয়। উফ, ব্যাগটা অনেক ভারী। একটু সাহায্য করলে কি খুব ক্ষতি হতো? হিরোদের মতো দাঁড়িয়ে না থেকে একটু হাত লাগান। আমি ব্যাগটা নিয়ে ভেতরে আসলাম। ভাবি ড্রয়িং রুমে এসেই তানিয়াকে জড়িয়ে ধরল। তুই এসে গেছিস? কতদিন পর দেখলাম তোকে। আয়, ফ্রেশ হয়ে নে। তানভীর, ওর রুমটা তো গুছিয়ে রেখেছিস, তাই না? হ্যাঁ ভাবি, সব ঠিক আছে। ও গেলেই হলো। তানভীর ভাই, আপনি দেখি আগের চেয়েও বেশি গম্ভীর হয়ে গেছেন। রোম্যান্টিকতা বলে কি কিছু অবশিষ্ট নেই আপনার মধ্যে? এখানে তুই পড়তে এসেছিস, রোমান্টিকতা খুঁজতে নয়। নিজের রুমের দিকে যা এখন। দেখব আপনার এই গাম্ভীর্য কতদিন টিকে থাকে। এই তানিয়া যখন এ বাড়িতে পা রেখেছে, তখন রোম্যান্টিকতার ঝড় উঠবেই। তানিয়া গটগট করে ও রুমের দিকে চলে গেল। আমি শুধু তাকিয়ে থাকলাম। মেয়েটার আত্মবিশ্বাস আর মুখের ভাষা দেখে মনে হচ্ছে সামনের দিনগুলো আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সকালে ঘুমাচ্ছিলাম, হঠাৎ নাকে খুব মিষ্টি একটা ঘ্রাণ আর কপালে ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি তানিয়া একদম আমার মুখের ওপর ঝুঁকে আছে। ওর ভেজা চুলের এক ফোঁটা পানি আমার কপালে পড়েছে। গুড মর্নিং তানভীর ভাই। সূর্য মামা তো মাথার ওপর উঠে গেল। ভার্সিটিতে আমার আজ প্রথম দিন, আর আপনি এখনো ঘুমাচ্ছেন? এই মেয়ে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা ছেলের রুমে এভাবে হুটহাট ঢুকে পড়া ঠিক? আর এত সকালে কেন ডেকেছ? বাহ, আপু বলল আপনি নাকি আমাকে আজ ভার্সিটিতে নামিয়ে দেবেন, তাই তো রেডি হয়ে আপনাকে জাগাতে এলাম। আর শুনুন, একটা ছেলে না, আপনি আমার তানভীর ভাই, তাই বেশি ভাব নেবেন না। আমি বিরক্ত হয়ে বিছানা ছাড়লাম। ভাবির ওপর মেজাজটা একটু গরম হলো। কেন যে আমাকে এসব দায়িত্ব দেয়? ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখি তানিয়া একটা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ওকে আজ একটু বেশি অন্যরকম লাগছে। কেমন লাগছে তানভীর ভাই? নীল শাড়িতে আমাকে কি সেই রাজকন্যাটার মতো লাগছে যে আপনার দরজায় কাল এসেছিল? নিজেকে সামনে নিয়ে বললাম, সাধারণ লাগছে। শাড়ি পরে ভার্সিটিতে যেতে হবে কে বলল? জিন্স টপস পরলেই তো পারতি। আপনি বুঝবেন না তানভীর ভাই, শাড়িতে বাঙালি মেয়েরা যে মায়া ছড়ায়, সেটা তো আপনার মতো কাঠখোট্টা মানুষের বোঝার কথা না। চলুন এবার। আমি বাইক বের করলাম। তানিয়া পেছনে বসেই একদম আমার পিঠের সাথে ঘেঁষে বসল। আমি অস্বস্তি বোধ করায় একটু সামনে এগিয়ে বসলাম। কি হলো, পড়ে যাবো তো? একটু শক্ত করে না ধরলে আপনার বাইক তো মনে হচ্ছে আমাকে আকাশ থেকে ফেলে দেবে। শক্ত করে ধরার দরকার নেই, হ্যান্ডেল ধরলেই হলো। আর এত বকবক করিস না তো, ড্রাইভ করতে সমস্যা হচ্ছে। আপনি যতই গম্ভীর সাজুন না কেন তানভীর ভাই, আপনার বাইকের আয়নায় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি আমাকে আর চোখে দেখছেন। লুকানোর চেষ্টা করে লাভ নেই। ওর কথা শুনে আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম যাতে দ্রুত ভার্সিটিতে পৌঁছানো যায়। কিন্তু আমার বুকের ভেতর একটা অদ্ভুত ধুকপুকানি শুরু হয়েছে, যেটা আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। ভার্সিটির মেইন গেটের সামনে বাইকটা থামালাম। তানিয়ার নামার নাম নেই।
ও যেন ইচ্ছে করেই আরও একটু বেশি সময় ধরে আমার পিঠটা ধরে বসে রইল। আশেপাশে অনেক স্টুডেন্ট, সবাই তাকিয়ে আছে। নিজেরই অস্বস্তি হতে লাগলো। ধন্যবাদ তানভীর ভাই, তবে আপনার বাইকের সিটটা কিন্তু বেশ আরামদায়ক, ঠিক আপনার মনের মতো। বাইরের শক্ত কিন্তু ভেতরে নরম। হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এখন ভেতরে যা, সাবধানে থাকবি, আর কারোর সাথে অযথা ঝামেলা করবি না। ক্লাস শেষ হলে আমাকে ফোন দিস, আমি এসে নিয়ে যাব। ও মা, আপনি কি আমার বডিগার্ড নাকি নাকি এখনই কেয়ারিং হাজবেন্ড হওয়ার রিহার্সাল দিচ্ছেন? তানিয়া, একদম বেশি কথা বলবি না, যা বলছিস শোন। ও হাসতে হাসতে ভার্সিটির ভেতরে চলে গেল। আমি অফিসে গেলাম ঠিকই, কিন্তু সারাটা দিন কাজে মন বসাতে পারছিলাম না। বারবার তানিয়ার সেই মায়াবী হাসি আর নীল শাড়ির আঁচলটা চোখের সামনে ভাসছিল। দুপুর গড়াতেই আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে বলছেন? তানভীর ভাই, আমি ক্যাফেটেরিয়ার সামনে, আপনি কি একটু তাড়াতাড়ি আসতে পারবেন? একটা সমস্যা হয়েছে। ওর গলার স্বর শুনে আমার কলিজা শুকিয়ে গেল। দ্রুত বাইক স্টার্ট দিয়ে ভার্সিটিতে পৌঁছালাম। গিয়ে দেখি ক্যাফেটেরিয়ার সামনে তানিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার সামনে 3 জন সিনিয়র ছেলে ওকে ঘিরে ধরে কিছু একটা বলছে। কি হয়েছে এখানে? তানিয়া, তুই কাঁদছিস কেন? প্রথম ছেলেটা বলল, আরে ভাই, আপনি কে? আমরা জাস্ট ওর সাথে একটু পরিচয় হচ্ছিলাম, জুনিয়র মেয়ে, একটু র্যাগিং তো হবেই। আমি রাগে ফেটে পড়ে বললাম, পরিচয় হওয়ার নাম করে মেয়েটা কাঁদছে কেন? আর র্যাগিং এই ভার্সিটিতে নিষিদ্ধ, জানেন না? খবরদার, ওর দিকে আর একবার হাত বাড়াবেন না। তানভীর ভাই, ওরা আমাকে খুব বিরক্ত করছিল, বলছিল ওদের সাথে নাকি কফি খেতে যেতে হবে। আমি তানিয়ার হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসলাম। বুকের ভেতরটা তখন রাগে আর উদ্বেগে কাঁপছে। বাইকে ওঠার পর ও যখন আমাকে জড়িয়ে ধরল, তখন আর আমি ওকে সরিয়ে দিলাম না, বরং ওর হাতের স্পর্শ আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। বাসায় ফেরার পথে রাস্তার ধারে একটা নিরিবিলি জায়গায় বাইক থামালাম। তুই ঠিক আছিস তো? ওরা কি আর কিছু বলেছে? আপনি আমার জন্য এতটা দুশ্চিন্তা করেন? সেটা আগে জানলে তো রোজই এমন ঝামেলায় পড়তাম। মানে, তুই কি নাটক করছিলি? পুরোটা না, তবে ওরা একটু ডিস্টার্ব করছিল ঠিকই, কিন্তু আপনি যেভাবে বীরের মতো এসে আমাকে উদ্ধার করলেন, তাতে তো আমি আবার নতুন করে আপনার প্রেমে পড়ে গেলাম তানভীর ভাই। আমি রাগে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ওর চোখের দিকে তাকাতেই সব রাগ পানি হয়ে গেল। মেয়েটা কি আসলেই আমায় নিয়ে খেলছে, নাকি সত্যি ও আমাকে ভালোবাসে? আচ্ছা তানভীর ভাই, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন, নাকি আপনার এই পাথরের মতো মনে এখনো কেউ বসন্তের হাওয়া দিতে পারেনি? তানিয়ার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু আকাশের দিকে তাকালাম, কিন্তু মনে মনে বুঝলাম, তানিয়া এই বাসায় আসার পর থেকে আমার চারপাশের দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করেছে। তানিয়ার কথা শুনে আমি আর কোনো উত্তর না দিয়ে বাইক স্টার্ট দিলাম। বাসায় ফেরার পুরোটা পথ ও আমার কাঁধে চিবুক ঠেকিয়ে বসেছিল। ওর নিঃশ্বাসের তপ্ত হাওয়া আমার ঘাড়ে লাগছিল, আর আমি বারবার শিউরে উঠছিলাম। নিজেকে খুব সামলানোর চেষ্টা করছি, কিন্তু এই মেয়েটা যেন প্রতিটা মুহূর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিতে চাইছে। বাসায় পৌঁছাতেই ভাবি হাসি মুখে এগিয়ে এলেন। তানিয়ার মুখটা একটু শুকনো দেখে ভাবি চিন্তিত হয়ে পড়লেন। কি হয়েছে রে তানিয়া? প্রথম দিন ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে? তোকে এমন লাগছে কেন? আর বলো না আপু, তোমার দেবর তো আস্ত একটা রোবট। এত সুন্দর একটা মেয়ে পাশে বসে আছে, অথচ তার কোনো খেয়ালই নেই, উল্টে আমাকে বকাঝকা করেছে। ভাবি, ওর কথা বিশ্বাস করো না। ও ওখানে গিয়ে নাটক শুরু করেছিল। আমি শুধু ওকে সাবধানে থাকতে বলেছি। আচ্ছা আচ্ছা তানভীর, তুই একদম ওর পেছনে লাগিস না তো। যা, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আমি নিজের রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম, কিন্তু মাথার ভেতর কেবল তানিয়ার ওই নীল শাড়ি আর ওর দুষ্টুমি ভরা চোখগুলো ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। কিছু বলার আগেই তানিয়া ভেতরে ঢুকে পড়ল।
এবার ওর পরনে পাতলা একটা সুতির 3 পিস, চুলে আলগা খোপা। তানভীর ভাই, আপনি কি সবসময় এই ল্যাপটপ নিয়েই থাকেন? একটু আমার সাথে গল্প করলে কি খুব ক্ষতি হয়? তানিয়া, আমি কাজ করছি, তুই এখন যা তো। আর শোন, আমার রুমে আসার আগে পারমিশন নেবি। তানিয়া আমার টেবিলের এক কোণায় বসে পা দোলাতে দোলাতে বলে, পারমিশন? কেন? আপনার রুমে কি কোনো গোপন প্রেমিকার ছবি রাখা আছে নাকি? নাকি আপনি ভয় পাচ্ছেন আমি কাছে আসলে আপনার ওই শক্ত মনের বরফ গলতে শুরু করবে? আমি ল্যাপটপ বন্ধ করে ওর দিকে তাকিয়ে বললাম, তুই কি চাস বলতো তানিয়া? কেন আমাকে এত বিরক্ত করছিস? আমি আপনাকে বিরক্ত করছি না তানভীর ভাই, আমি শুধু চাইছি আপনি একটু আমার দিকে তাকান। ছোটবেলা থেকেই আমি আপনার এই গম্ভীর চেহারাটা পছন্দ করি, জানতেন? যখন আব্বু বলতো বড় হয়ে তানিয়াকে তানভীরের কাছেই বিয়ে দেব, তখন আমি লুকিয়ে লুকিয়ে হাসতাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। ওর মুখে এতটা সহজ স্বীকারোক্তি আমি আশা করিনি। আমার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এসব পাগলামি রাখ তানিয়া। ছোটবেলার কথা আর এখনকার কথা বাস্তব এক নয়। তুই এখন অনেক বড় হয়েছিস, পড়াশোনা কর। তানিয়া উঠে দাঁড়িয়ে আমার একদম কাছে এসে বলে, বড় হয়েছি বলেই তো বুঝতে পারছি কোনটা পাগলামি আর কোনটা ভালোবাসা। আচ্ছা তানভীর ভাই, আপনার কি মনে হয় না আমাদের এই সম্পর্কটা ভাই বোনের থেকে একটু বেশি কিছু হতে পারে? আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ও আমার ঠোঁটের ওপর একটা আঙ্গুল রাখল। ওর স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। আজ উত্তর দিতে হবে না, শুধু ভেবে দেখবেন। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু আমাকে রোজ ভার্সিটিতে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে, এটা আমার হুকুম। ও ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় একবার ফিরে তাকিয়ে মিষ্টি করে হাসল। আমি সোফায় ধপ করে বসে পড়লাম। আমার ঘরটা এখন ওর গায়ের সে পারফিউমের ঘ্রাণে মোমো করছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যে মেয়েটাকে আমি ছোটবেলায় চকলেট দিয়ে ভোলাতাম, সে আজ আমাকে নিজের মায়াজালে বন্দি করে ফেলেছে। রাতের ডিনারের টেবিলটাও ছিল বেশ অন্যরকম। ভাবি আর ভাইয়া তানিয়ার সাথে খুনসুটি করছিল, আর আমি চুপচাপ খেয়ে যাচ্ছিলাম। হঠাৎ টেবিলের নিচ দিয়ে অনুভব করলাম তানিয়ার পায়ের পাতা আমার পায়ের ওপর আলতো করে ঘষছে। আমি চমকে ওর দিকে তাকালাম। ও খুব স্বাভাবিকভাবে ডাল খাচ্ছে, যেন কিছুই হয়নি। এই মেয়েটা তো আমাকে পাগল করে ছাড়বে। কাল থেকে ওর সাথে ভার্সিটি যাওয়া মানেই বিপদ। কিন্তু মনের কোনো এক কোণায় যেন একটা অদ্ভুত আনন্দও হচ্ছে। রাত তখন প্রায় 12টা। সারাদিনের ধকল আর তানিয়ার ওই লুকোচুরি দুষ্টুমিতে মাথাটা জ্যাম হয়ে আছে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম একটু ঠান্ডা বাতাসের আশায়। পুরো শহরটা যেন ঝিমিয়ে পড়েছে, শুধু আকাশের চাঁদটা আজ একটু বেশি উজ্জ্বল। হঠাৎ পেছন থেকে একটা মায়াবী কণ্ঠস্বর কানে এলো। তানভীর ভাই, আপনি কি চাঁদের কাছে আমার বিচার দিচ্ছেন, নাকি ভাবছেন কাল কিভাবে আমাকে এড়িয়ে চলবেন? আমি পেছনে ফিরলাম না, জানি ফিরলেই ওর গভীর চোখের মায়ায় আটকে যাব। বললাম, তুই এখনও ঘুমাসনি কেন তানিয়া? কাল সকালে ক্লাস আছে তোর। তানিয়া আমার একদম পাশে এসে রেলিং ধরে দাঁড়ায়। ঘুম কি আর চাইলেই আসে? আপনি তো আপনার গম্ভীরতা দিয়ে আমার ঘুম কেড়ে নিয়েছেন। আচ্ছা তানভীর ভাই, এই যে এত বাতাস, এত জ্যোৎস্না, আপনার কি কাউকে জড়িয়ে ধরে সারা রাত কাটাতে ইচ্ছে করে না? তানিয়া, তুই দিন দিন বেশি কথা বলছিস, যা ঘুমাতে যা। ও কিছু বলল না। হঠাৎ অনুভব করলাম ও আমার ডান হাতটা টেনে ধরে নিজের 2 হাতের মুঠোয় নিল। ওর হাত দুটো বরফের মতো ঠান্ডা, কিন্তু স্পর্শটা ছিল ভীষণ উষ্ণ। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্ত করে চেপে ধরল। একটু হাতটা ধরে থাকলে কি খুব পাপ হবে? ছোটবেলায় তো এই হাত ধরে কত মেলায় ঘুরেছি, তখন তো সরিয়ে দেননি, এখন কেন এত দূরত্ব রাখছেন? ওর কণ্ঠের আর্তনাদ যেন আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ওর হাতটা সরালাম না। নিস্তব্ধ বারান্দায় আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইলাম। বাতাসের ঝাপটায় ওর চুলের কয়েকটা গুচ্ছ এসে আমার মুখে লাগছিল।
ওর গায়ের সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস আমাকে মাতাল করে দিচ্ছিল। হঠাৎ তানিয়া তার মাথাটা আমার কাঁধের ওপর রাখল। ওর শরীরের সান্নিধ্য আমার শরীরের প্রতিটা রক্তকণিকায় এক নতুন স্পন্দন তৈরি করল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমার অন্য হাতটা দিয়ে আলতো করে ওর কাঁধ জড়িয়ে ধরলাম। এই তো, আমি জানতাম আপনার এই পাথরের দেওয়াল একদিন না একদিন ভাঙবেই। তানভীর ভাই, আপনার হার্টবিট কিন্তু খুব জোরে চলছে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। সেটা ভয়ের কারণে। তুই যেভাবে আমাকে চেপে ধরেছিস, যে কেউ দেখলে কেলেঙ্কারি হবে। তানিয়া হেসে দিয়ে আমার আরও কাছে ঘেঁষে এলো। কেউ দেখবে না, আর দেখলেই বা কি, আমি তো বলেই দেব আমি আমার হবু জামাইয়ের সাথে রোম্যান্স করছি। আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালাম। চাঁদের আলোয় ওর মুখটা এক অপার্থিব সৌন্দর্যে ভরে উঠেছে। ও হঠাৎ পায়ের আঙ্গুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে আমার কপালে আলতো করে একটা চুমু খেলো। মুহূর্তের জন্য আমার পৃথিবীটা থমকে গেল। এটা আপনার শাস্তির অগ্রিম কিস্তি। কাল ভার্সিটি যাওয়ার সময় যদি আবার গম্ভীর সেজে থাকেন, তবে শাস্তি আরও বড় হবে। গুড নাইট তানভীর ভাই। ও দ্রুত পায়ে বারান্দা থেকে নিজের রুমে চলে গেল। আমি ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কপালে ওর ঠোঁটের সেই নরম ছোঁয়াটা তখনও জ্বলজ্বল করছে। আমার এই ৩৬ ইঞ্চি বুকের ভেতরটা যেন এখন এক বিশাল ঝড়ের কবলে। আমি কি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছি, নাকি ও আমাকে ওর মায়ের জালে পাকাপোক্তভাবে বন্দি করে ফেলল? গতকালের সেই বারান্দার ঘটনার পর থেকে আমি তানিয়ার সামনে যেতে লজ্জা পাচ্ছিলাম। সকালে ডাইনিং টেবিলে নাস্তা করতে গিয়েও আমি মাথা নিচু করেছিলাম। তানিয়া কিন্তু উল্টো, সে খুব স্বাভাবিকভাবেই ভাবির সাথে হাসাহাসি করছে, আর মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি কোনো মতে নাস্তা শেষ করে উঠে পড়তে যাচ্ছিলাম, তখনই বাবা গলা পরিষ্কার করে সবাইকে থামিয়ে দিলেন। দেখলাম মা, ভাইয়া আর ভাবিও বেশ গম্ভীর মুখে বসে আছেন। তানভীর, বসো। তোমার সাথে আর তানিয়ার সাথে আমাদের কিছু জরুরি কথা আছে। আমি মনে মনে ভাবছি, সর্বনাশ, কাল রাতের বারান্দার দৃশ্য কেউ দেখে ফেললো নাকি? আজ তো আমার কপালে শনি আছে। আমি ভয়ে ভয়ে আবার চেয়ারে বসলাম। তানিয়াও একটু থতমত খেয়ে আমার দিকে তাকালো। দেখো জানবীর, তানিয়া এই বাড়িতে আসার পর থেকেই আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করছি। তোদের দুজনের রসায়নটা কিন্তু বেশ অন্যরকম। যদিও তোরা সারাক্ষণ ঝগড়া করিস, কিন্তু তোদের চোখে মুখে একে অপরের প্রতি একটা টান আছে। না ভাইয়া, মানে ও তো ছোটবেলা থেকেই এমন দুষ্ট। সন্তানভীর, আমরা বড়রা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। তানিয়া আমাদের এই বাড়ির মেয়ের মতোই, আর ওকে পর করে দেওয়ার কোনো মানেই হয় না। তাই আমরা ঠিক করেছি তোদের দুজনের বিয়ে আমরাই দেব। আমি আর তানিয়া দুজন একসাথে শিউরে উঠলাম। তানিয়ার মুখটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল, আর আমি তো কথাই বলতে ভুলে গেছি। এমন একটা সারপ্রাইজ পাবো তা কল্পনাও করিনি। ভাবি হেসে দিয়ে তানিয়ার হাত ধরে। তবে এখনই বিয়ে দিচ্ছি না। তানিয়ার মাত্র ভার্সিটি শুরু হলো, আমরা চাই ও আগে ভালোভাবে ওর পড়াশোনাটা শেষ করুক। পড়া শেষ হলেই তোরা 4 হাত এক হবি। ততক্ষণ পর্যন্ত তোরা একে অপরকে আরো ভালো করে বুঝে নে। আপু, তুমি এসব কি বলছো? আমি তো জাস্ট তানভীর ভাইকে একটু মজা করে বিরক্ত করতাম। ওরে আমার লক্ষ্মী বোন রে, মজা করে যে তুই তানভীরের বাইক থেকে নামতে চাস না সেটা আমরা সবাই বুঝি। তানভীর, তুই কি বলিস? তোর কোনো আপত্তি নেই তো? আমি তখনও ঘোরের মধ্যে আছি। যে মেয়েটাকে নিয়ে মনে মনে একটা অজানা দ্বিধায় ছিলাম, পরিবারের সবাই তাকে আমার জন্য আগাম সিলমোহর দিয়ে দিল। আমি তানিয়ার দিকে তাকালাম। ও লজ্জা পেয়ে ডাইনিং টেবিল ছেড়ে দ্রুত নিজের রুমে পালিয়ে গেল। আমার কোনো আপত্তি নেই ভাইয়া, আপনারা যা ভালো মনে করেন। ছোট করে এইটুকু বলে আমি নিজের রুমে চলে আসলাম। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অজান্তেই হেসে ফেললাম। বুকের ভেতর যে চাপটা ছিল
সেটা মুহূর্তেই হালকা হয়ে গেল। একটু পরে আমার ফোনে একটা মেসেজ এলো। হবু বরমশাই, এখন তো ফ্যামিলি লাইসেন্সও পেয়ে গেলেন। এখন তো আর গম্ভীর হয়ে থাকার কোনো বাহানা নেই। মনে রাখবেন, পড়াশোনার এই 4 বছর কিন্তু আমার রোম্যান্টিক শাসনের নিচে থাকতে হবে আপনাকে। মেসেজটা পড়ে আমি হাসলাম। জানালার বাইরে তাকাতেই মনে হলো আকাশটা আজ আরও বেশি নীল দেখাচ্ছে। ভাবি ছোট বোন তানিয়া এখন আর শুধু মেহমান নয়, সে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। পরিবারের সেই ঘোষণার পর থেকে বাসার পরিবেশটাই বদলে গেল। এখন আর আমাদের লুকিয়ে কথা বলার বা আর চোখে তাকানোর দরকার নেই। তবুও আজ রাতে আমি ছাদে একা দাঁড়িয়েছিলাম। আকাশের এক কোণে এক ফালি চাঁদ আর মৃদু বাতাস মনটাকে কেন জানি উদাস করে দিয়েছে। হঠাৎ পেছনে চুরির রিনঝিন শব্দ আর সেই অতি পরিচিত গায়ের ঘ্রাণ। তানিয়া আমার পাশে এসে আমার হাতটা জড়িয়ে ধরে। কি হলো হবু বরমশাই? এখন তো পুরো লাইসেন্স আপনার পকেটে, তবুও একা একা আকাশের দিকে তাকিয়ে কার সাথে প্রেম করা হচ্ছে? ভাবছি আমার এই শান্ত জীবনটাকে একটা চঞ্চল মেয়ে এসে কীভাবে উলটপালট করে দিল। তুই না আসলে হয়তো জানতেই পারতাম না এই কাঠখোট্টা তানভীরের বুকেও ভালোবাসা বলে কিছু আছে। আমি তো জানতাম আপনার ওই গম্ভীর চেহারার আড়ালে একটা বাচ্চা ছেলে লুকিয়েছিল, যে শুধু একটু প্রশ্রয় আর ভালোবাসার অপেক্ষায় ছিল। আচ্ছা তানভীর ভাই, সত্যি করে বলুন তো, কবে থেকে আমাকে ভালো লাগতে শুরু করেছে? আমি কিছুক্ষণ চুপ থেকে ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। তারপর ওর চোখের দিকে তাকিয়ে বললাম, যেদিন তোকে ওই নীল শাড়িতে দেখলাম সেদিনে আমার মনে হয়েছিল তানিয়া আর সেই ছোটবেলার দুষ্টু মেয়েটা নেই, ও এখন আমার জীবনের রাজকন্যা। কিন্তু আমি প্রকাশ করতে পারছিলাম না। যদি তুই কিছু মনে করিস। বাহ, তাহলে তো আমার নীল শাড়ি পরা সার্থক। আমি কিন্তু ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে ওই রাগী তানভীর ভাইকেই করব। আপনার ওই শাসনের আড়ালে যে যত্নটা ছিল সেটা আমাকে সব সময় টানতো। আমি তানিয়ার দুই কাঁধ ধরে ওকে আমার সামনে আনলাম। চাঁদের আলোয় ওর মায়াবী মুখটা এখন আরও উজ্জ্বল লাগছে। ওর চোখের কোণে এক ফোঁটা খুশি জল চিকচিক করছে। তানিয়া, সামনে অনেকটা পথ। তোকে পড়াশোনা শেষ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি হয়তো সব সময় তোর পাশে থেকে তোকে আগলে রাখবো, কিন্তু তোকেও শক্ত হতে হবে। আপনি পাশে থাকলে আমি পুরো পৃথিবী জয় করতে পারবো। আপনি শুধু এভাবেই আমার হাতটা ধরে রাখবেন সারা জীবন। আপনার এই রোম্যান্টিক বউ আপনাকে এক মুহূর্তের জন্যেও বিরক্ত করতে ছাড়বে না, সেটা মনে রাখবেন। আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু আঁকলাম। এবার আর কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। আমাদের এই খুনসুটি আর ভালোবাসার গল্পটা এখন এক নতুন দিগন্তের দিকে যাচ্ছে। ছাদের কোণে আমরা দুজন দাঁড়িয়ে রইলাম, সাক্ষী রইল শুধু ওই রূপালী চাঁদ। অবশেষে বুঝতে পারলাম, জীবনের সেরা প্রাপ্তিগুলো মাঝে মাঝে একদম কাছের মানুষগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। ভাবি সেই ছোট বোনটি আর শুধু আমার জীবনের চঞ্চলতা নয়, আমার শান্ত হৃদয়ের একমাত্র মালিকও বটে। তো প্রিয় দর্শক, আজকের গল্পটি এখানেই শেষ। ভালোবাসার এই ছোট্ট যাত্রাটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতে আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। এমন আরও সুন্দর রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন নতুন গল্প নিয়ে আসলে আপনি সবার আগে জানতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন।